আচ্ছা, তাহলে আমরা ফাইনালের জন্য কিছু পড়া দেখে নেই। তো ফাইনালে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল এটা হচ্ছে প্রাইভেসি। তো প্রাইভেসি থেকে আপনারা যে পার্টটুকু পড়বেন আমি একটু দেখাই দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে। তাহলে প্রাইভেসির মধ্যে যেমন এই যে ইনফরমেশন প্রাইভেসি, এটা বলতে কি বোঝায়? পেজ নাম্বার এটা কত? 135। ইনফরমেশন প্রাইভেসি বলতে কি বুঝি, অথবা একটা বিজনেসের জন্য কেন একটা ইউজারকে প্রাইভেসি দেওয়া জরুরি, এরকম যদি প্রশ্ন আসে উত্তর দিতে পারবেন না? যে একটা বিজনেস কেন তার ইউজারদেরকে প্রাইভেসি দিয়ে থাকে, এটার রিজনটা হচ্ছে মানুষ ন্যাচারালি প্রাইভেসি পছন্দ করে, এবং যেই বিজনেসটা আমাকে মোর প্রাইভেসি অ্যাশোর করতে পারবে, আমি স্বাভাবিকভাবে ওই বিজনেসেই বেশি সাবস্ক্রাইব করব, বেশি অ্যাকাউন্ট খুলবো, এবং সেটাই মার্কেটে লিডিং পজিশনে চলে আসার সম্ভাবনা বেশি থাকবে, তারাই বেশি বেশি তাদের সার্ভিস বা প্রোডাক্ট সেল করবে। সো একটা কোম্পানির জন্য তার ইউজারের প্রাইভেসিটা এনশোর করা খুব বেশি জরুরি, ফর ইটস ওন বিজনেস বেনিফিট, ফর ইটস ওন বিজনেস প্রফিট। সো এরকম স্যার এটা বিষয়গুলা। কি, হ্যাঁ স্যার বলেন। এটা কয় পেজ স্যার? এটা আসলে ওইভাবে সরাসরি লেখা নাই। আহ, আপনি নিজের মতো করে একটু লিখতে পারবেন, বাট ইনফরমেশন প্রাইভেসি বলতে কি বুঝো, এটা 135, 135 নম্বর পৃষ্ঠায় আছে। আচ্ছা, তারপরে আরেকটু যাই। কারণ হচ্ছে কি স্যার, মুখস্থ তো আমি ওইভাবে দেই না। হ্যাঁ, প্রায় অধিকাংশ প্রশ্নই কিন্তু থাকে হচ্ছে সিচুয়েশন বেসড। সো ওরকমই বিষয়গুলো। আচ্ছা, তারপরে এগুলা আর আপাতত দরকার নাই, এগুলো পড়াইছি, তত ইম্পর্টেন্ট না। ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে কি বুঝো? এই এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 146। ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে কি বোঝায়, এবং এই ফেয়ার ইনফরমেশন মানে হচ্ছে আমরা যখন ইউজারের থেকে ইনফরমেশন নেই, এরকম আপনাদের একটা কোশ্চেনও আসছিল কুইজে, ঠিক না? যে তোমার একটা অ্যাপস আছে, মানুষজন পার্সোনাল ডেটা শেয়ার করে, তো কিভাবে ওই ইউজারের থেকে ইনফরমেশনটা নেওয়া যায়, সেটা একটা ফেয়ার পলিসি বা একটা ফেয়ার প্রাইভেসি পলিসি কি কি হইতে পারে, বা তোমার অ্যাপসে কি কি ফিচার থাকতে পারে, এরকম মনে হয় একটা কুইজে প্রশ্নের উত্তর দিছিলেন, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই যেটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডিরেক্টিভ, হ্যাঁ, ফর কালেক্টিং ইনফরমেশন ফ্রম দ্য ইউজার্স, 148 নাম্বার পেজ। কিন্তু এই পয়েন্টগুলা পড়বেন, কিন্তু এই পয়েন্টগুলা ডাইরেক্ট পরীক্ষায় আসবে না, এই পয়েন্টগুলা ইউজ করে পরীক্ষার উত্তরগুলা দিতে হবে। যেমন আমাদের কুইজে এরকম ছিল, কেউ যদি এই পয়েন্টগুলোকে ঝাড়ায় মুখস্থ করে লেখা দেয়, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর হয় না। যদিও কিছু নাম্বার দেই, কিন্তু এটা মানে ভালো রেজাল্টের নাম্বার হবে না, এটা কোনো রকম পাশের নাম্বার হবে। কিন্তু আপনি এই পয়েন্টগুলাই যদি ইউজ করেন, যেমন দেখেন এখানে কি বলতেছে, নোটিস। নোটিস মানে কি? বললো যে যে হ্যাজ রাইট টু নো দ্যাট হিজ অর হার পার্সোনাল ডেটা ইজ বিং কালেক্টেড, অর্থাৎ আপনাকে একটা নোটিফিকেশন দিতে হবে। যেমন আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপস গুলা ইনস্টল করি, তখন কিন্তু সাথে সাথে বলে যে এই অ্যাপস কিন্তু তোমার এই ডিভাইস অ্যাক্সেস করবে, তোমার ক্যামেরা অ্যাক্সেস করবে, লোকেশন অ্যাক্সেস করবে, তোমার গ্যালারি অ্যাক্সেস করবে, তোমার কন্ট্যাক্টস অ্যাক্সেস করবে। এগুলো কিন্তু সে আগের থেকেই নোটিশ আকারে জানায় দেয়, ঠিক না? আমরা যখন কোন একটা অ্যাপস ইনস্টল করি মোবাইলে, এবং তারপরে চয়েস, চয়েস কিরকম, ইউজারের একটা চয়েস থাকে যে আচ্ছা ঠিক আছে, অ্যালাউ অ্যাক্সেস অল দ্য টাইম, while ইউজিং দ্য অ্যাপ, অথবা ডু নট অ্যালাউ, এরকম আমাদের বিভিন্ন অপশন থাকে হাতে। হ্যাঁ, সেই জিনিসগুলা, বা আপনি যখন ইউজার থেকে ইনফরমেশন নিচ্ছেন, সেই ইনফরমেশনগুলোর জন্য এনাফ সাইবার সিকিউর কোনো ডেটা সিকিউরিটি তাকে দিচ্ছেন কিনা, অর্থাৎ আপনার সার্ভার থেকে ওর ইনফরমেশন আবার হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা, সেটা থেকে তাকে প্রোটেকশন দিচ্ছেন কিনা, এরকম দুই চারটা পয়েন্ট যে কটা মনে থাকে লিখলেই হবে।
বাট সিচুয়েশন ওয়াইজ এই কয়টা পয়েন্টের মধ্যে কিন্তু অ্যান্সার নাই, কিন্তু অ্যান্সারগুলো এটা দিয়েই দিতে হয়, ঠিক না স্যাররা? অ্যান্সারগুলো এটা ইউজ করেই দিতে হয়। জি স্যার। সো এটা একটু ভালো মতো পড়বেন। 148। হ্যাঁ, রেজওয়ানুল হক রাতুল স্যার বলেন। স্যার, আজকের এই ক্লাসে আমাকে একটু কাইন্ডলি কি অন্য একটা বিষয়ে একটু কথা বলার ছিল আপনার সাথে, অ্যাসাইনমেন্টের বিষয়ে স্যার। আমাদের আচ্ছা, যে আমি লাস্ট আমি আগে অ্যাসাইনমেন্ট একটু রয়েছে। কোশ্চেনের বিষয়ে বলে নেই। জি স্যার, আর কি ওটাই বলার জন্য যে শেষে আমাকে হ্যাঁ একটু হ্যাঁ সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, থাকবে, ক্লাস তো 8টা পর্যন্ত আছে, এত সময় তো আর লাগবে না, সমস্যা নেই। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারে, হ্যাঁ, প্রাইভেসি অ্যান্ড অ্যানোনিমিটি ইস্যু, অর্থাৎ এথিক্যাল ইস্যুস রিলেটেড টু প্রাইভেসি এর মধ্যে ডাটা ব্রিচটা একটু ভালো মতো পড়বেন। তো ডাটা ব্রিচ মানে কি আসলে, এই যে একটু আগে যেটা বললাম যে আমি আমি যদি কোনো একটা সার্ভারে ডাটা রাখি আর সেখান থেকে যদি সামহাউ ডাটাটা ব্রিচ হয়, তো এখানে এথিক্যাল ইস্যু যেটা আসে সেটা হচ্ছে যে কোম্পানি এই এই ঘটনাটা পাবলিকলি জানাবে কিনা, যে আমাদের ডেটা ব্রিচ হয়েছে, আপনারা নিজস্ব সিকিউরিটি মেজারমেন্ট নেন, অথবা আপনাদের ধরেন কথার কথা অনেকের ক্রেডিট কার্ড ইনফরমেশন ধরেন এনি হাউ এক্সপোজড হয়ে গেল, এখন তারা কি ক্রেডিট কার্ড ওনাদেরকে জানাবে নাকি জানাবে না, সেরকম একটা বিষয়। ঠিক আছে, এরকম এথিক্যাল ইস্যুটা ছিল, তো ডেটা ব্রিচটা একটু ভালো মতো পড়বেন। হ্যাঁ, তাহলে এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 151। 151। অনেকগুলাই তো পড়াইছি, ডেটা ব্রিচ পড়াইছি, তারপর কনজিউমার প্রোফাইলিং পড়াইছি, বাট ডেটা ব্রিচটা একটু ভালো মতো পড়বেন। আচ্ছা, তারপরের চ্যাপ্টারে যাই। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে আমাদের কুইজেও জিনিসটা আসছিল, প্যাটেন্ট এবং কপিরাইটস এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। প্রথম কথাটা হচ্ছে কাভারেজ। হ্যাঁ, যে কপিরাইটটা কাভারেজ কি কি দেয়। কপিরাইট যে জিনিস কাভারেজ দেয়, প্যাটেন্ট কিন্তু ওইটা কাভারেজ দেয় না। প্যাটেন্ট হচ্ছে স্পেসিফিক্যালি ফর সায়েন্টিফিক ইনভেনশন, অথবা নিউ কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বা ফর্মুলা বা ইকুয়েশন, এগুলোর জন্য প্যাটেন্ট কাভারেজ দেয়। আর সফটওয়্যারের ক্ষেত্রে বললে কোনো ইউনিক অ্যালগোরিদম, হ্যাঁ, যেটা যেটা কোনো নন অবভিয়াস এবং টেকনিক্যাল কোনো প্রবলেম সলভ করে, সেটার জন্য আপনি সফটওয়্যার প্যাটেন্টও নিতে পারেন। বাট ন্যাচারালি অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু দেখি সফটওয়্যারের জন্য কপিরাইট থাকে, কারণ সফটওয়্যারটাকে একটা লিটারেরি ওয়ার্ক, সফটওয়্যার কোডকে লিটারেরি ওয়ার্ক বা সাহিত্যকর্ম হিসাবে কনসিডার করা হয়। সো মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই দুইটা টার্ম খুব ভালো মতো ডিফারেন্স সহ পড়বেন, যে প্যাটেন্ট বলতে কি বুঝো, কপিরাইট বলতে কি বুঝো। আরো ডিফারেন্স আছে, যেমন কপিরাইটের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা ফেয়ারলি ইজি, অনেক ক্ষেত্রে অটোমেটেড, মানে আপনি একটা কন্টেন্ট জেনারেশনের সাথে সাথে এটা কপিরাইট প্রোটেক্টেড হয়ে যায়। কিন্তু প্যাটেন্ট এরকম না। হ্যাঁ, প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং একই একই টপিকে দুইজন প্যাটেন্ট করতে পারে না। সেম ইনভেনশন দুইজন ডিফারেন্ট টাইমে দুইজন ইনভেন্টর প্যাটেন্ট করতে পারে না, যে কোনো একজন প্যাটেন্ট করতে পারে, এবং আগে যে করে তার থেকেই আপনার তারই এক্সক্লুসিভ রাইটটা হয়ে যায়। আরো পার্থক্যের মধ্যে ধরেন ইনফ্রিঞ্জমেন্ট বলতে পারি, যে কপিরাইটের জন্য একটা ফিক্সড ইনফ্রিঞ্জমেন্টের শাস্তি হয়, মানে আপনি যদি কপিরাইট আইন ভঙ্গ করেন, শাস্তির অ্যামাউন্টটা ফিক্সড হইতে পারে $100, $200, অথবা কোনো ধরনের ব্যান বা রেস্ট্রিকশন এরকম আসতে পারে। কিন্তু প্যাটেন্টের জন্য কিন্তু এরকম কোনো ফিক্সড ইনফ্রিঞ্জমেন্ট ইয়া নাই, রেগুলেশন নাই। এখানে আপনাকে আপনার $1 মিলিয়ন আপনি যদি সু করেন, আপনাকে কোর্ট $5 মিলিয়নও ইয়া দিতে পারে, হ্যাঁ, রেমুনারেশন দিতে পারে, বা ইয়া দিতে পারে, যেটাকে আমরা বলি জরিমানা দিয়ে দিতে পারে। সো ফিক্সড না, হ্যাঁ, ইনফ্রিঞ্জমেন্টটা ফিক্সড না, এটাও একটা পয়েন্ট অফ ডিফারেন্স হইতে পারে। তারপর কপিরাইট টার্ম, হ্যাঁ, কপিরাইট টার্ম ন্যাচারালি অনেক দিন বেশি হয়, হ্যাঁ, 50, 60, 70 বছর বা 100 বছরের মতো হয়। আম, অথার যত দিন বাঁচে তারও প্রায় 50 থেকে 70 বছর বেশি থাকে, বাট দেখা যাচ্ছে যে কি বলে আপনার প্যাটেন্টটা কিন্তু অতদিন না, 20 থেকে 50 বছরের মধ্যেই প্যাটেন্টটা পাবলিক হয়ে যায়, এবং অন্যান্য কোম্পানিও তখন এটা এক্সক্লুসিভ রাইটস ছাড়াই তাদের নিজস্ব টেকনোলজিতে ব্যবহার করতে পারে।
সো প্যাটেন্ট এবং কপিরাইটের মধ্যে বেসিক যে ডিফারেন্স গুলা পড়াইছি, এটা আপনাদের কুইজেও আসছিল, এটা একটু ভালো মতো পড়বেন। এটা ওইভাবে বইয়ে ডাইরেক্ট দেওয়া নাই, হ্যাঁ, বাট একটু পড়লে পাবেন। আচ্ছা, সফটওয়্যারের কথা বলছিলাম যে সফটওয়্যারের প্যাটেন্ট করব না কপিরাইট করব, এটা নির্ভর করে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যত সফটওয়্যার ইউজ করি এগুলো সবই কপিরাইট করা, এগুলো সবই কপিরাইট করা। কিন্তু প্যাটেন্ট হয় কিরকম, যেমন কথার কথা গুগলের পেজ র্যাঙ্ক, এটা কিন্তু একটা প্যাটেন্টেড সফটওয়্যার। কারণটা কি? কারণ সে এমন একটা টেকনিক্যাল প্রবলেম সলভ করছে যেটা এই অ্যালগোরিদমটা অন্য কেউ আগে কখনো করে নাই। এটা নন অবভিয়াস নভেল একটা সলিউশন। সো সেই ক্ষেত্রে তারা এটাকে প্যাটেন্টেড করে রাখছে এবং এই প্যাটেন্ট অ্যাপ্লিকেশনও অ্যাকসেপ্ট হয়েছে। তবে সাধারণত সফটওয়্যারের প্যাটেন্ট হয় কম। সফটওয়্যারটাকে কারণ ধরেন ওই যে বলছিলাম না যে টিক ট্যাক টো একটা কাটাকুটি গেম, এটা আপনিও বানাইতে পারেন, আমিও বানাইতে পারি। সেই ক্ষেত্রে আমাদের দুজনের প্রোগ্রামিং লজিক কিন্তু একই হবে, তাই না স্যাররা? ধরেন আপনারা বিভিন্ন গেম টেম খেলেন না, তো কোনো একটা গেমে গুলি করা যায়, তো অন্যান্য গেমগুলোতেও তো সেই গুলি করাই যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে ইউনিক বলার কোনো সুযোগ নাই। একই আইডিয়া, কিন্তু হয়তো ডিফারেন্ট গ্রাফিক্স ইউজ করতেছে, ডিফারেন্ট মেকানিক্স ইউজ করতেছে। কিন্তু আমি তো বলতে পারি না যে শুধু আমার গেমেই গুলি করা যাবে আর অন্য কোনো গেমে শুটিং করা অ্যালাউড না। এরকম কি বলা যায়? হুম? না স্যার। এরকম তো আর কোনো বলা যায় না, লজিক্যাল না। তো সেই ক্ষেত্রে কাউকে যদি বলি যে না আমার আমার সফটওয়্যার কপিরাইট আইন ভঙ্গ করছে, সেটা হইতে হবে এরকম যে একেবারে হুবহু এক্স্যাক্টলি সেম। যেমন কথার কথা আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড, তো এরকম আমিও একটা ওয়ার্ড প্রসেসর বানাইলাম, কিন্তু এই ওয়ার্ড প্রসেসরটা হচ্ছে হুবহু এই এই বাটনগুলা, এই গ্রাফিক্স গুলা, শুধু ধরেন এখানে একটা ব্লু কালার ইউজ করছে, ওরা এখানে কমলা কালার ইউজ করবে। শুধু এইটুকু ডিফারেন্স ছাড়া ম্যাটেরিয়ালি সব ধরনের ইউআই থেকে শুরু করে প্রায় অধিকাংশ জিনিস যদি কপি করা হয়, তখন তারা আমাকে এই সফটওয়্যারটাকে বলবে যেটা আমাদের কপি সফটওয়্যার। বাট ওয়ার্ড প্রসেসর যদি আমি আরেকটা বানাই, হ্যাঁ, বা আমি যদি আরেকটা ব্রাউজার বানাই, সেক্ষেত্রে তারা কিন্তু আমাকে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টে ফেলতে পারবে না। তো সফটওয়্যারের ক্ষেত্রে কপিরাইট প্রোটেকশন এবং প্যাটেন্ট দুইটাই আছে, কিন্তু প্যাটেন্টটা একটু কম, কপিরাইটটাই বেশি। আচ্ছা, তারপর একটু দেখি ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেটের মধ্যে একটু ভালো মতো পড়বেন হচ্ছে এমপ্লয়িজ এন্ড ট্রেড সিক্রেট, 233 নাম্বার পৃষ্ঠা। মেইনলি পড়বেন হচ্ছে নন কম্পিট এবং নন নন ডিসক্লোজার। এই দুইটা বলতে কি বোঝায়? নন ডিসক্লোজার এবং নন কম্পিট, কেউ কেউ বলতে পারবেন স্যাররা নন ডিসক্লোজার নন কম্পিট বলতে কি বোঝায়? কারো মনে আছে? কেউ বলতে পারবেন? যে কেউ স্যার, বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, নন ডিসক্লোজার আরেকটা কি? নন কম্পিট, না। এটা বলতে কি বোঝায় মনে আছে? পড়াইছিলাম। ওরা হয়তো যে মানে ব্যবসা রিলেটেড যাতে কাউকে না বলে মানে শেয়ার না করে আচ্ছা, তাদের তাহলে এটা কোন, নন ডিসক্লোজার না নন কম্পিট? নন ডিসক্লোজার। আচ্ছা, নন কম্পিট কোনটা? নন কম্পিটটা হচ্ছে আপনি চাকরি ছাড়ার পর ইমিডিয়েটলি কোনো কম্পিটিটর কোম্পানিতে জয়েন করতে পারবেন না। বুঝতে পারছেন? একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনি ধরেন সরাসরি, যেমন আমি যদি গুগলে জব করি, আমি সরাসরি মাইক্রোসফটে আসতে পারবো না। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত আমাকে বাফার দিতে হবে, আমাকে ইয়ে করতে হবে, একটা সময় স্পেন্ড করতে হবে। হ্যাঁ, একটা সার্টেন ফিচার রিলিজ হওয়া পর্যন্ত হয়তো ওয়েট করতে হইতে পারে, অথবা 6 মাস বা 1 বছর একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করতে হইতে পারে, এরপরে আমি কম্পিটিটর ব্র্যান্ডে জয়েন করতে পারবো। সো এটার নাম হচ্ছে নন কম্পিট। আচ্ছা, প্লেজারিজম নিয়ে বলতেছি একটু পরে। আহ, আর কি আছে একটু দেখি। রিভার্স ইঞ্জিনিয়ারিং আপাতত থাক। ওপেন সোর্স কোড, 238 নাম্বার পৃষ্ঠা, ওপেন সোর্স কোড। তাহলে এখান থেকে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ওপেন সোর্স কোড যদি ওপেনই হয়, মানে ফ্রি যদি হয়, কোডটাও ফ্রি, সফটওয়্যারও ফ্রি, তাহলে তাদের ইনকাম বা প্রফিট অপরচুনিটি কি, কিভাবে সম্ভব? আপনাদের বইয়ে 239 নাম্বার পৃষ্ঠায় কিছু জিনিস বলা আছে, এখান থেকেও আইডিয়া নিতে পারেন, অথবা নিজেরাও একটু রিসার্চ করে দেখতে পারেন যে আসলে ওপেন সোর্স কোড যারা লেখে তারা ইনকাম করে কিভাবে, অ্যাজ এ বিজনেস বা এজ এন অর্গানাইজেশন তারা কিভাবে ইনকাম করে।
তো এই প্রশ্নটা হইতে পারে যে ওপেন সোর্স কোড বলতে কি বুঝো? যদি ওপেন সোর্স কোড ফ্রি থাকে তাহলে এগুলা ইনকাম করে কেমনে এইসব পিপলরা? কারণ সবই তো ফ্রি, সফটওয়্যারটাও ফ্রি, সফটওয়্যার কোডও ফ্রি, কোডের মডিফিকেশন করে আপনি বাজারে নিজের নামে চালাই দিলেও সমস্যা নাই, সবই ওপেন লাইসেন্স। তো তাইলে এই ধরনের লোকগুলো এগুলো করে কেন? তারা কেনই বা এত সময় দেয়, এত তাদের তাদের কি বলবো, তাদের এক্সপার্টিসটাই বা কেন এরকম ওপেন সোর্স প্রজেক্টে লোন দিচ্ছে, বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা কেন ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করে, এরকমও প্রশ্ন হতে পারে। তো এটা একটু পড়বেন, 238 239। কম্পিটিটিভ ইন্টেলিজেন্সও তো লাগবে না। আপাতত এই কয়টাই আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে। প্লেজারিজম, তো প্লেজারিজম আমাদের তো বইয়ে চ্যাপ্টার আলাদাভাবে নাই, জাস্ট শুধু এখানেই একটা পয়েন্ট আকারে ছিল। তো সেই ক্ষেত্রে আপনারা পড়তে পারেন যে প্লেজারিজম মানে কি, প্লেজারিজম এড়ানোর জন্য আমাদের কি কি করা যেতে পারে। সো আশা করি প্লেজারিজমের উপর আপনাদের মোটামুটি ভালো আইডিয়া হয়ে গেছে। এটার উপর একটা দুইটা ক্লাস আমি নিছি, রেকর্ডেড কন্টেন্ট দিছি, অ্যাসাইনমেন্ট করছি আমরা। সো মোটামুটি আপনাদের একটা আইডিয়া আসছে যে প্লেজারিজম জিনিসটা আসলে কি। সো প্লেজারিজম মানে হচ্ছে যেমন এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দিলাম, তো এখন আপনারা যেটা করতে পারেন, দুইটা ওয়ে আছে অ্যাসাইনমেন্টটা করার। সেটা হচ্ছে প্রথম ওয়ে হলো অ্যাসাইনমেন্টটা নাও, কপি করো, চ্যাট জিপিটিতে ফালাও, তারপরে ইয়াতে ফালাও, এখানে ফালাও, এখানে ফালাও, নানান জায়গা থেকে আসবে। এখান থেকে এক পারা, ওখান থেকে এক পারা, ওখান থেকে এক পারা নিয়ে কপি করে মিলাই মুলাই দিয়ে দেওয়া। তো এটার মাধ্যমে হলো কি আপনার নিজের নলেজ একটুকুও বাড়লো না, ঠিক আছে? এবং এটাকে আপনি আপনার নিজের অরিজিনাল ওয়ার্ক হিসাবে দাবি করতে পারেন না। কিন্তু আমি যদি এই সেম কাজটাই করি অন্যভাবে, যে আমি এআই অ্যাসিস্ট নিব, হ্যাঁ, এআই জেনারেশন না, এআই অ্যাসিস্ট নিব, যে আমি বিভিন্ন নিউজ পেপার পড়লাম, দুই চারটা রিসার্চ পেপার পড়লাম, অথবা দু একটা আর্টিকেল পড়লাম, এবং তারপরে যেই পড়ে যা বুঝলাম সেটা নিজের ভাষায় লিখে ওই যেসব আর্টিকেল থেকে হেল্প নিছি, যেসব ওয়েবসাইট থেকে ডাটা নিছি, সেসব ওয়েবসাইটগুলো আমি সুন্দর মতো সাইটেশন করে দিলাম। এখন সাইটেশন করার সময় দেখা যাচ্ছে এতগুলা সাইটেশন ইয়া করতে কষ্ট হচ্ছে, এপিএ সাইটেশন ফরম্যাটে, কারণ লাস্ট নেম কমা ফার্স্ট নেম ডট এরকম করে অনেকগুলা লিখতে হচ্ছে, ইয়ার টিয়ার লিখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটু চ্যাট জিপিটিকে বললাম যে এই আমি তোমাকে সোর্স দেই, তুমি এটা ইয়া করে দাও, এপিএ সাইটেশন ফরম্যাটে করে দাও। তখন সে দিল, আপনি আবার একটু চেক করলেন যে ও আবার কোনো মিস্টেক করলো কিনা, কারণ চ্যাট জিপিটিও মিস্টেক করে অনেক সময়। এইভাবে আপনি কি করলেন, এআই অ্যাসিস্টও নিলেন, আবার নিজের মতো একটা জিনিস নলেজও অর্জন করলেন, শিখতেও পারলেন, অ্যাসাইনমেন্টও কমপ্লিট হলো। এটাকে কিন্তু আমরা একটা ভালো লেভেলের কাজ বলতে পারি, এবং এটা অরিজিনাল ওয়ার্ক হিসেবে বলা যায়, কারণ এখানে লেখাটা তার নিজেরই, কিন্তু বিভিন্ন সোর্স থেকে সে ইনফরমেশন নিছে, আর নিবেই বা না কেন? তার তো এটা সম্পর্কে কোনো প্রায়র নলেজ নাই, আগে থেকে জানতো না। তো এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট গুলা করবো, বা রিসার্চ পেপার আপনারা সামনের দিনে থিসিস লিখবেন, আপনাদের ফোর্থ ইয়ারে যখন থিসিস লিখতে হবে, থিসিস লিখবেন। তো এই বিষয়গুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো প্লেজারিজম বলতে কি বুঝো, এখান থেকে প্রশ্ন যেটা সেটা হচ্ছে প্লেজারিজম বলতে কি বুঝো, প্লেজারিজম কেন একাডেমিক ওয়ার্ল্ডে একটা ক- ইয়া ইয়া হিসেবে কনসিডার করা হয়, বাট মোর ইম্পর্টেন্ট থিং ইজ আমি প্লেজারিজম এড়াবো কিভাবে। তো প্লেজারিজম এড়ানোর তো বেশ কতগুলো ওয়ে আপনারা জানেন। প্লেজারিজম চেকিং সফটওয়্যার গুলো দিয়ে দেখা যে আমার কি অবস্থা প্লেজারিজমের। তারপর জেনারেটিভ এআই ব্যবহার না করে এআই অ্যাসিস্ট ইউজ করা, মানে হচ্ছে এআই থেকে রিসার্চ করার জন্য আমি এআইটা ইউজ করতে পারি, বা এই ধরনের বিষয়। প্রপারলি সাইটেশন করা, অর্থাৎ কোনো একটা সোর্স থেকে যদি আমি ইনফরমেশন নিয়েই থাকি তাহলে সেটাকে সাইটেশন করা। একটা উদাহরণ দেখেন, যেমন এখানে একটা জিনিস লিখছে যে রিসেন্ট সার্ভে রিপোর্টেড that 55% of university presidents felt that plagiarism has increased over the past decade in spite of increased efforts to combat this practice, কিন্তু এখানে দেখেন 56 লেখা। তার মানে কি, এখানে আমি যদি ওদের ওই ইয়াতে যাই, লিস্টে যাই এবং 56 নাম্বার জায়গাটায় যাই, তখন দেখবো এই ফিগারটা পাওয়া যাচ্ছে। 55% যে কথাটা তারা বলতেছে যে টোটাল ইউনিভার্সিটির যদি 100 জন প্রেসিডেন্ট থাকে তার মধ্যে 55 জন বা অর্ধেকেরই বেশি মানুষ, হ্যাঁ, তারা আসলে বলতেছে যে প্লেজারিজম দিনকে দিন বাড়তেছেই। হ্যাঁ, যদিও প্লেজারিজম ঠেকানোর জন্য কঠোর থেকে কঠোর পজিশনে আসতেছে, তারপরেও স্টুডেন্টরা
বা ইয়াই করতেছে, বাট মানে তাদের প্রেজেন্স বেড়েই যাচ্ছে এবং এটা অর্ধেকের বেশি ইউনিভার্সিটির প্রেসিডেন্টরা এটা বিলিভ করে। তো এই যে কথাটা উনি লিখলো, ওনার বইয়ের ভিতরে আরেকজনের ইনফরমেশন ইউজ করলো, দেখেন সে এটা একটা অন্য স্টাইলে করছে, এটা একটা অন্য স্টাইল, বাট আমরা এই জায়গায় ইনটেক্স সাইটেশন করব আর লাস্টে দিয়ে আমাদের রেফারেন্স লিস্টে এপিএ সাইটেশন স্টাইলে আমরা ইয়া করব। তো এটা নিয়ে মোটামুটি আপনাদের বেশ ডিটেল পড়ানো হয়েছিল, আশা করি এটার উত্তরও পারবেন। কথা শুনতেছেন তো স্যাররা? জি স্যার। ওকে। লাস্ট আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো এইখান থেকে আপনারা পড়বেন যে সফটওয়্যার কোয়ালিটি, হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বোঝায়। সো পেজ নাম্বার 264, হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বোঝায়, সফটওয়্যার ডিফেক্ট বলতে কি বোঝায়, এগুলা 264। হুম, সফটওয়্যার ডিফেক্ট বলতে কি বোঝায়, হাই কোয়ালিটি সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝায়, এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন। আহ, যে সফটওয়্যার কোয়ালিটি মানে কি, সফটওয়্যার কোয়ালিটি মানে হাই কোয়ালিটি বলতে যেটা বোঝায় যে একটা হাই কোয়ালিটি সফটওয়্যারে ইরর থাকে না, বাগস থাকবে না, সফটওয়্যারটা যেটা করার কথা সেটাই করবে, সফটওয়্যারটা ডাউন টাইম একদম মিনিমাম লেভেলে থাকবে, সফটওয়্যারটার কোনো সিকিউরিটি থ্রেট বা ইস্যু থাকবে না। এগুলো হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য। আর এগুলো যদি সফটওয়্যারের মধ্যে থাকে সেটাকে আমরা বলতেছি ডিফেক্টেড সফটওয়্যার, তাই না? তো এগুলো একটু বইয়ের ভাষায় পড়লে আপনার হাতের লেখাটা আসবে। আপনি যদি না পড়েন তাহলে হাতে ভালো লেখা আসবে না। স্যার হাই কোয়ালিটি সফটওয়্যার ওটা কত পেজ? 264, 264। এখানে এই যে এখানে দেখবেন হাই কোয়ালিটি সফটওয়্যার সিস্টেমস, সফটওয়্যার ডিফেক্ট বলতে কি বোঝায় এরকম। তারপরে যেটা পড়বেন সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি। এটা সরাসরি এইভাবে আসবে না, বাট ধরেন আমি আপনাদেরকে পড়াইছি যে একটা ইম্পর্টেন্স অফ মানে হাই কোয়ালিটি সফটওয়্যার কেন দরকার, অর্থাৎ কোন কোন সফটওয়্যারে একেবারেই কোনো ধরনের মার্জিন অফ ইরর অ্যাকসেপ্টেবল না। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আচ্ছা ফিনান্সিয়াল সেক্টরে এরকম সফটওয়্যার গুরুত্ব ব্যাখ্যা করো, বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যাখ্যা করো, বা মেডিকেল সেক্টরে, এই যে আমরা যখন বিভিন্ন মেডিকেল টেস্টগুলা করাইতে যাই, হ্যাঁ, তো সেই রিলেটেড সফটওয়্যারগুলো যদি সামহাউ কোনো ইরোনিয়াস ডেটা আমাদেরকে দেয়, তো সেটা দেখে কিন্তু ডাক্তার ভুল ডিসিশন নিতে পারে। একটু দাঁড়ান।
হ্যালো। জি স্যার। আচ্ছা। আহ, তাহলে এটা একটা গেল। আর আচ্ছা, স্যারদের আমি এটা পড়াইছিলাম না যে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের কি কি ইথিক্যাল ইস্যু হতে পারে, এটা পড়াইছিলাম না স্যারদের? একটু চেক করে মেবি না দেখেন। স্যার। স্যার এটা হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার। একটু দেখে আসি দাঁড়া। আমরা 33F2 না? জি স্যার। জি স্যার, বাট এই টপিকটা মনে হয় না হয়েছে স্যার। একটু দেখে আসি। আপনার এই যে পড়েছি তো, এই যে ইথিক্যাল ইস্যুস রিলেটেড টু ডেভেলপিং সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার, এই যে কম্পিটিটর মে ক্যাপচার, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস পড়াইছি, তারপরে হচ্ছে হ্যালো। সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের যে সফটওয়্যার গুলো। হ্যাঁ, কেমন আছেন? দেখতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো এটা একটু পড়েন, হ্যাঁ। এটা হলো আপনাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 275 থেকে 279। তবে এটা পুরাটা মুখস্থ করতে হবে না, এখানে অনেক কিছু লেখা আছে। এগুলো মুখস্থ করতে গেলে আপনি জীবনেও পারবেন না। হ্যাঁ, এই পড়বেন, একটু জাস্ট রিডিং পড়বেন, আমার লেকচারটা ফলো করবেন, তাইলেই মোটামুটি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি কি ইথিক্যাল ইস্যু আছে। সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের মেনলি হচ্ছে কি, যেই ধরনের সিস্টেমগুলো যদি কোনো ফেইলার বা কোনো ধরনের ইরর বা সমস্যা হয়, তাহলে লিটারেলি মানুষ মারা যাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম, কিংবা ধরেন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, অর্থাৎ বিদেশের কোনো যুদ্ধ বিমান যদি বাংলাদেশের সীমায় চলে আসে, হ্যাঁ, তখন প্রথমবার একটা ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে কিন্তু একদম অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল গুলা ডিপ্লয় করা হয়। তো এখন হ্যাঁ, আমরাও নামাজে চলে যাব। অ্যাটেন্ডেন্স একটু পরে নিব, আরো কিছু আলোচনা করে তারপরে। আহ, তো এই ধরনের ইস্যুগুলা, যেই ধর তার মানে ওই সফটওয়্যার গুলা যখন লেখা হয়, ওটার জন্য যখন প্রোগ্রামিং করা হয়, তখন আমরা যে টিপিক্যাল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস দেখাইছিলাম, সেখানে কোয়ালিটি অ্যাসুরেন্স নামে একটা স্টেপ ছিল, কিন্তু এই সমস্ত সফটওয়্যার গুলোর জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স স্টেপটা আরো লং হয়, আরো বেশি বি- আপনার এক্সটেন্সিভ করতে হয়। কারণ এটার মধ্যে কোনো ধরনের ইরোর যদি থাকে, তাহলে লিটারেলি মানুষ মারা যাবে। তো এই জন্য এই ধরনের সফটওয়্যার গুলো বানাইতেও সময় লাগে বেশি, দামও হয় অনেক বেশি। তো যেহেতু বানাইতে সময় লাগে, এই সময়ের মধ্যে যদি অন্য কোনো কম্পিটিটর এই সেম সফটওয়্যারটাই বানায় আপনার ভেন্ডরদের কাছে বিক্রি করে ফেলে, তখন বা আপনার বায়ারদের কাছে সেল করে ফেলে, তখন কিন্তু আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট রেসে পিছিয়ে যেতে পারেন। তো এই জন্য একটা ইথিক্যাল ইস্যু আসে যে আমি কি কোয়ালিটি অ্যাসুরেন্সটা এত সময় ধরে লম্বা করব, নাকি কোনো রকম কোয়ালিটি অ্যাসুরেন্স করেই ছেড়ে দিব। কারণ সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে, আপনার সিস্টেম সফটওয়্যারটা যেহেতু এটা খুব ক্রিটিক্যাল সিস্টেম, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, সেই ক্ষেত্রে মানুষ মারা যেতে পারে, হিউজ পরিমাণ বিজনেস বা লাইফে লস হতে পারে। তো সেই জন্য আমাদেরকে কি কি ইয়ে নিতে হয়, কি 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 এথিক্যাল কনসিডারেশন গুলা রাখতে হয়। যেমন রিডান্ডেন্ট সিস্টেম ডেভেলপ করা, অর্থাৎ অরিজিনাল যে আপনার সফটওয়্যার বেসড যে সিস্টেমটা আছে, সেটার সাথে একটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ব্যাকআপ সিস্টেমেও রাখতে হয় এই ধরনের সেফটি ক্রিটিক্যাল সিস্টেমে। তো সেইটা যদি আপনি ডেভেলপ না করেন এবং সেটা ছাড়াই যদি সফটওয়্যারটা শিপ করে দেন, তাহলে কিন্তু দের ইজ এ গুড চান্স যে আপনার এটার জন্য মানুষ মারা যাবে। তো এই ধরনের বিষয়গুলো যখন আমরা দেখব, আহ, এর মধ্যে অনেক কিছু আছে, রিলায়েবিলিটি হ্যান ত্যান অনেক কিছু আছে, এগুলো সবগুলা যে পড়তে হবে তা না, বাট একটু পড়বেন, একটু পড়ে রিডিং পড়ে দেখবেন কি লেখা আছে। ওভারঅল আমি লেকচারে যেগুলো যেগুলো বলছি সেটা ফলো করলেই হবে। তাহলে এটা হচ্ছে ইথিক্যাল ইস্যুস অফ ডেভেলপমেন্ট বা ডেভেলপিং সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যারস, পৃষ্ঠা নাম্বার 275।
75 থেকে সামনে যতটুকু আছে আর কি। তো এইটুকুই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেনের আলোচনা। আমরা একটু নামাজটা পড়ে ধরেন এখন তো 7টা বেজে গেছে, 7:15 7:15 থেকে আবার কথা বলবো। ওকে? ওকে স্যার।
হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? হ্যালো। জি স্যার। ওকে। তাহলে আমাদের মোটামুটি কোশ্চেনের আলোচনা তো হইলো। আমাদের ফাইনালে 5টা প্রশ্ন থাকবে। 4টা আপনাদেরকে উত্তর দিতে হবে। আমরা সময় পাবো 2 আওয়ার্স, কিন্তু এর মধ্যে 5-10 মিনিট দেখা যাচ্ছে কোনো না কোনো কাজে চলেই যায়। খাতা স্টেপলার করতে হয়। অনেক সময় পেমেন্ট রিলেটেড ইস্যুর জন্য অফিসে যাওয়া লাগে। এগুলো ধরে রাখতে পারেন যে আমরা অ্যারাউন্ড 25 to 30 মিনিটস এর মতো টাইম পাবো। হুম। আপনারা কিন্তু কুইজে যেরকম বেশ লম্বা সময় পাইছেন একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য, মিড টার্মে বা ফাইনালে কিন্তু এরকম সময়টা পাওয়া যায় না। সো টাইম ম্যানেজমেন্ট একটু ভালো মতো করবেন। আর মিড টার্মের খাতা তো আমরা মোটামুটি দেখছিই সবাই যে মোটামুটি ধারে কাছ দিয়ে গেলেই নাম্বার ভালো আসে, কিন্তু একেবারেই ইরিলেভেন্ট, হ্যাঁ, প্রশ্ন একদিকে উত্তর আরেক দিকে, অথবা কোশ্চেনটাই বারবার বারবার করে লিখতেছেন কারণ লেখার কিছু নাই, এগুলাতে কিন্তু স্যার একেবারেই নাম্বার আসবে না। সো হাম কোর্স সিএসি ডিপার্টমেন্টের আমরা দুই একটা এরকম মানে কি বলবো, এইসব কোর্সগুলো যাতে ফেল না আসে এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। কারণ এই কোর্সগুলো দ্বিতীয়বার করাটাও একটা বিরক্তির ব্যাপার। বুঝতে পারছি স্যাররা? তো একটু প্রিপারেশন নিয়ে যাবেন। আমি তো মোটামুটি গুছাই দিছি সবকিছু। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স কোডটা একটু দেখাই দিই। অ্যাটেন্ডেন্স, তারপর স্যার হচ্ছে ওই যে আরেকটা সিটি রেজাল্ট তো হ্যাঁ দেন হ্যাঁ, নাই। কুইজ আমি দিয়ে দিব, ক্লাসে আপলোড করে দিব। হ্যাঁ, গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। কুইজ অ্যাসাইনমেন্ট তো আজকে বোধহয় লাস্ট ডেট, অ্যাসাইনমেন্টটা দেখতে একটু সময় লাগবে। কুইজ দিয়ে দিব। আমরা হচ্ছি 33F2। আপনার হচ্ছে শুধু ফাইনাল ছাড়া সব ধরনের স্কোর পাবেন। হ্যাঁ, কুইজ 1 কুইজ 2 দুইটা কুইজের মধ্যে কোনটায় ভালো আসছে সেটা মানে ওভারঅল কুইজ মার্ক, অ্যাসাইনমেন্ট মার্ক, অ্যাটেন্ডেন্স মার্ক সব ক্লাসরুমে পাবেন। একটু সময় লাগতে পারে। স্যার কুইজ কি বেস্ট ওয়ান কাউন্ট হবে বেস্ট নাকি ওয়ান, হ্যাঁ, দুইটাই কাউন্ট হবে? বেস্ট ওয়ান। তার মানে দুইটার মধ্যে যেটা ভালো হয়েছে সেটা দেখা যাচ্ছে। বড় করে দিই। সেই যে আমাদের নামের পাশে আমাদের অ্যাটেন্ডেন্স মার্কটা দেখা যাচ্ছে। আজকে একটা দিলে আরেকটা ইয়া হবে, বাট কাছাকাছি এরকমই থাকবে আর কি। ওই যেগুলো 8-9 দেখা যাচ্ছে এটা ওই যে আজকের অ্যাটেন্ডেন্সটা দিলেই ওটা 10 হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আমি সব ধরনের স্কোরই দিয়ে দিব। যথাসম্ভব দ্রুতই দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা একটা আইডিয়া পান যে কি কি অবস্থা ফাইনালের আগ পর্যন্ত। তো এই মোটামুটি এখন বলেন কোশ্চেন, কোনো ধরনের কোশ্চেন বা কিছু জানতে চাওয়া কোর্সের ব্যাপারে বলেন বলেন। স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন স্যার। বলছি স্যার আমার অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কোশ্চেন ছিল স্যার কিছু। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার অ্যাসাইনমেন্টের যে টপিকটা দেওয়া রয়েছে যে এজিআই নিয়ে এটার ইথিক্যাল ইস্যুস গুলা নিয়ে ডিসকাস করা, হ্যাঁ স্যার হ্যাঁ, আমি এটার উপরে আসলে কিভাবে জিনিসটাকে গুছাবো আমি এখনো পর্যন্ত সেটাই বুঝতে পারতেছিলাম না আর কি। এজিআই এর উপরে আমার নিজস্ব যা নলেজ আছে, যেমন কি যে এটা জানি যে এটা এআই এর চাইতে আরো অ্যাডভান্স, এটা অনেকটা হেল্পফুল, বাট এটা এটা যদি একবার ডেভেলপ কমপ্লিট হয়ে যায় তাহলে এটা হিউম্যান ব্রেনের মতন কাজ করবে, এরকম বেশ কিছু ডিটেলস আমার নিজের জানা রয়েছে।
কিন্তু এই অ্যাসাইনমেন্টটা আমি যে এই বিষয়টাকে একটা রিপোর্ট আকারে লিখবো, ওখানে ওই যে স্যার আমি যে কিছু অ্যাড করব, যে কিছু রেফারেন্স সাইটেশন, যে এড হ্যাঁ, করব, রেফারেন্স সাইটেশন যে দিবেন। করব, এইটা করার জন্য আমি আর কি অ্যাপ্রোপ্রিয়েট কোনো পাচ্ছি না যে আর কি কোথা থেকে এই টপিক গুলো নিব, এই রেফারেন্স কেন? গুলো কোথা থেকে নিব। আপনি এইখানে লিখেন না, আপনি যদি এখানেও লিখেন যে ethical issue of developing artificial general intelligence, হুম, তখন এই যে দেখেন কতগুলা স্কলারলি আর্টিকেল চলে আসবে গুগল স্কলার থেকে। দু একটা পড়েন, যেগুলো যেগুলো পিডিএফ লেখা, তার মানে এগুলো ফ্রি, এগুলো পাওয়া স্যার যাবে। আমি আসলে এগুলো স্যার যদি তারপরে এই যে দেখেন মিডিয়াম, এখানে সে AGI ethics of লিখছে, হইলো সমস্যা নাই, গৌরব শর্মা লিখলো। তারপরে দুই একটা এই যে দেখেন আহ, বিভিন্ন জায়গায় জার্নাল গুলো আছে, জার্নাল গুলো যদি পড়তে কষ্ট হয় নর্মাল ওয়েবসাইট গুলো থেকেও তো পড়তে পারেন। যেমন এখানে ইউনেস্কোটা আসতেছে না কেন, দেখি। হুম, আমরা চাইলে নিউজ লিখেও সার্চ দিতে পারি, নিউজ লিখেও সার্চ দিতে পারি, টপ 15 চ্যালেঞ্জেস অফ এরকম। বা এটা তো এআই, যে যেমন এখানে লিখছে হোয়াট ইজ এজিআই, তো একটু পড়ে দেখি কি লেখা, কি বললো, ভিতরে কোনো এথিক্যাল ইস্যু আছে কিনা। স্যার হুম, স্যার 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 ওই স্যার এই যে আগে এইটাই যে ওপেন করছিলেন, হ্যাঁ হ্যাঁ। আমি কোনো রিসার্চ, আমি এরকম বেশ কিছু রিসার্চ পেপার ওপেন করছি, ইনফ্যাক্ট এগুলো আমি পড়ছিও, কিন্তু আমি আসলে বুঝতেছি না যে এই পুরাটাই তো একজন ব্যক্তির রিসার্চের পার্ট, পুরাটা, এটা 8 পেজ হোক 10 পেজ হোক আর 1 পেজই হোক, কিন্তু এখান থেকে আমি আসলে কোন লাইনটা নিব বা কোন ওর কোন কোন উক্তিটা লাইনটুকু নিব, নিব দেখেন, হ্যাঁ ইম্পর্টেন্ট ধরেন আপনার পার্ট গুলো কথার কথা, বুঝতেছি না। আমি এজিআই এর যে ডেফিনেশনটা, হুম এবং এআই আর এজিআই এর মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা, এইটুকু এখান থেকে শিখছি। কথা হুম বুঝছি, এখানে দুইটা লাইনে লেখা না যে এআই বলতে কি বোঝায় এবং এজিআই বলতে কি বোঝায়, হুম এইটুকু ধরেন আমি ওনার থেকে শিখছি। তাইলে হুম আমি কাকে রেফারেন্স দিব? এনাকে এই এই ভদ্রলোক, এই ভদ্রলোকের নামটা দেখে আসি, ব্রেনেন হুইটফিল্ড। হুইটফিল্ড, ঠিক আছে, তাহলে আমি লিখবো ওকে, কি, ইনটেক্স সাইটেশনে লিখবো হুইটফিল্ড হুইটফিল্ড 2025। কমা ডব্লিউপি ডট, হ্যাঁ, আর না না না, ওই যে ইনটেক্স রেফারেন্সে সাইটেশনে যায় আর পুরাটা কি। না, ও হ্যাঁ হ্যাঁ, ইনটেক্স ইনটেক্স সাইটেশনে শুধু লাস্ট শুধু নেম নাম কমা লিখবো। ইয়ার। আর যখন হ্যাঁ হ্যাঁ ইয়েতে যাব আপনার কি বলে, যখন আমরা রেফারেন্স লিস্টে যাব, তখন কিন্তু আবার পুরোটা লিখতে হবে, যে এটা রাইটার কে, এটা কোন, এটা ওয়েবসাইটটার নাম কি, বিল্ট ইন, কত তারিখ পাবলিশ হয়েছে, এবং তারপরে এই এই যে লিঙ্কটা সহ। হ্যাঁ, এখন আপনি এই হুম ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমি তোমাকে একটা সোর্স দেই, এভাবে আপনি বলতে পারেন যে তুমি আমাকে এটা একটু ইয়ে করে দাও। ঠিক আছে, ক্যান ইউ make an APS citation for the following link, এবং তাকে একটা লিংক দিয়ে দিলেন। ঠিক আছে, এখন সে করবে কি, সে আপনাকে একটা সাজেশন দিবে, কিন্তু আমাকে আবার একটু পড়ে দেখতে হবে যে না, কথাটা ঠিক আছে কিনা। ঠিক হুম আছে, আমাকে একটু পড়ে দেখতে হবে, যেমন এখানে কি লিখছে, BETZ, এটাই কি কিনা আমি জানি না, বাট যাই হোক, মোটামুটি 2025 হোয়াট ইজ এজিআই, বিল্ট ইন, মানে এই ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, রিট্রিভ কত সালে ফ্রম এত, এই যে এরকম আপনাকে দিয়ে দিল এপিএস 7th এডিশন, এটা আপনি আপনার অ্যাসাইনমেন্টে ইউজ করেন। কিন্তু আমি কিন্তু দেখেন, আমি কিন্তু ওর থেকে প্লেজারাইজ করি নাই, আমি কিন্তু ডাইরেক্ট এইখানে এই যে যে সংজ্ঞাটা, এটা এখানে এমনি করে টান টান দিয়ে কন্ট্রোল ভি করি নাই, করছি, না স্যার এটা করিনি। আমি ব্যবহার করছি। হ্যাঁ, বা সে যদি কোথাও কোনো ইনফরমেশন দেয়, কোথাও যদি কোনো নাম্বার ইউজ করে, কথার কথা, সে যদি বলে যে এই যে অ্যাকর্ডিং টু এ 2023 স্টাডি, দেখেন সেও কিন্তু কি করছে, এটা একটা যেহেতু এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে সে একটা লিংক অ্যাড করতে পারে, আমাদের লেখার মধ্যে তো আর লিংক নাই, সেক্ষেত্রে আমরা এই জায়গায় ইনটেক্স সাইটেশনটা ইউজ করি। তো এইভাবে আমরা আস্তে আস্তে অ্যাসাইনমেন্টটা রেডি করব, বুঝতে পারছি। আমি আপনাদের হ্যালো। উদাহরণ হিসাবে একটা মনে হয় অ্যাসাইনমেন্ট দিছিলাম, জি স্যার একটা দিয়েছেন স্যার। আগের কোনো একটা সেমিস্টারে কারো কারো একটা কাজ। তো এখানে আমাদের সে আগের লিখছে সেমিস্টারের দেখেন, রিসার্চ। যে some might use AGI for unethical purpose with potentially catastrophic consequence। এই যে কথাটুকু, এই কথাটুকু কিন্তু তার নিজের না, এটা কি কোনো একজনের, হয়তো আর্টিকেল বা ব্লগ বা কোনো রিসার্চ পেপার, কোথাও কেউ একজন লিখছিল, এটা সে তার লেখায় ব্যবহার করবে।
বুঝতে পারলাম? এই জন্যই সে কি করলো, হুম, ভিতরে এখানে ইনটেক্স সাইটেশন দিল, আর বাইরে যখন রেফারেন্স লিস্ট দিল তখন একেবারে যেটাকে বলে যে লিঙ্ক সহ সে এখানে জিনিসটা পেস্ট করলো। তো আমি জিনিসটা এই জন্যই ছোট করে দিছি, মাত্র 300 ওয়ার্ডে দিছি, 1 পেজের বেশি জি দেই নাই, স্যার। যাতে কি হয় আপনারা মানে এসেন্সটা বুঝেন যে লিখতে হবে কি। কারণ আজকে যদি আমি 5টা প্যারাগ্রাফ লিখতে পারি, কালকের দিনে আমরা 1500, 2000, 5000 ওয়ার্ডও লিখতে পারবো। অথবা লিখলেও জিনিসটা যদি ভুল আসে, প্লেজারিজম ধরেন আপনার সফটওয়্যারে দিলেন, 50% প্লেজারিজম দেখাচ্ছে, এটা তো এখন কমাইতে হবে। তা আমাকে তো জানতে হবে যে আসলে প্লেজারিজম ধরে কিসে কিসে। ওটা যদি আমি বুঝতে পারি, তখন আমি বুঝতে পারবো ও আচ্ছা, যেই কাজটা করলাম এটা ঠিক হয়নি। তখন আস্তে আস্তে আমরা কমায় নিয়ে আসতে পারবো। আর স্যার করা শেষে তো স্যার প্লেজারিজম চেকও করতে পারতেছি না, যে এটা কিভাবে চেক করবো? যেমন কি গ্রামারলি ট্রাই করে দেখলাম, বাট ওখানে পেইড ভার্সন চাচ্ছে। একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, হ্যাঁ, একটা লগ ইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে ফেলেন। খুলছি, তাহলে কিন্তু বোধহয় তারপরেও দেয় না। আপনার কত পর্যন্ত জানি ফ্রি দেয় ওরা। গ্রামারলি প্লেজারিজম চেক। তার স্মল এসিও তুলে তো চেক করা যাবে ফ্রিতে। হ্যাঁ, অল্প অল্প সংখ্যক, অল্প সংখ্যক মোস্ট প্রবাবলি ইউজ করা যায়। এখানে একটা লিমিট আছে, 10,000 ওয়ার্ডের বেশি দিবে না। গেল কই, কই রেখে স্যার গেল। ক্রোমে স্যার। হ্যাঁ, ধরেন এইটুকুই আমি দিলাম, যে এইটুকু লেখার ভিতরে। আচ্ছা, আরেকটা মিস্টেক আমি দেখাই, হ্যাঁ। স্যাররা হুম অনেক সময় যেটা করেন, নিজেদের ফাইলে কন্ট্রোল A চাপ দেন, ফলে কি হয়, পুরা ফাইলটা কপি হয়ে যায় রেফারেন্স লিস্ট সহ। হুম এইটা যদি প্লেজারিজমে ফেলেন, তখন কিন্তু অনেক হাই একটা স্কোর দেখাবে, ঠিক আছে, হুম অনেক হুম। বড় স্কোর দেখাবে। এটার রিজনটা হচ্ছে আহ, ওই যে আমার তো অ্যাকাউন্ট করা, এই জন্য ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে গেছে। যাই হোক, ডান দেই চেক ফর প্লেজারিজম এন্ড এআই, দেখি কত আসে। দেখেন এখানে 8% দেখাচ্ছে যে এক্সটার্নাল সোর্সের সাথে আপনার প্লেজারিজম মিলতেছে। এটার রিজনটা হচ্ছে, স্যার আমি রেফারেন্স লিস্টটাও দিয়ে দিছি। আপনার রেফারেন্স লিস্ট দিবেন না, শুধু লেখাটুকু দিবেন, হ্যাঁ। কারণ দেখেন এইটা যেইভাবে লেখা, এটা তো কেউ না কেউ তাদের নিজেদের লেখাতেও রেফারেন্স এইভাবেই লিখছে। তো এটা যাতে না ধরে, এই জন্য আমরা রেফারেন্স লিস্ট না, শুধু আমাদের অ্যাসাইনমেন্টটুকু একটু চেকে দিব, শুধু অ্যাসাইনমেন্টটুকু চেকে দিব, তারপরে দেখবো যে আসে কিনা। বুঝতে পারছি? রেফারেন্স লিস্টটাও যদি দিয়ে দেই, তাহলে কিন্তু প্লেজারিজম স্কোর হাই দেখাবে, 20-30% স্যার চলে আসবে। এটাতে কি প্লেজারিজম জিরো দেখাইলো স্যার? এটাতে আপাতত খুঁজে পাই নাই, এটা আমি পড়লে বুঝতে পারবো। কারণ একটা টেকনোলজি আছে হিউম্যানাইজ এআই। তো হিউম্যানাইজ এআই হচ্ছে এআই জেনারেশনই, কিন্তু সেই ক্ষেত্রে ওদের ইয়েটা মানে প্লেজারিজমটা একদম 0%-এ চলে আসে। তো এখানে 2-4টা ওয়ার্ড পড়লে আমি বুঝতে পারবো যে আসলে এটা মানে কি বলবো, নিজে লেখা নাকি এআই দিয়ে ডেভেলপ করা। কারণ এখানে ধরেন কথার কথা এমন কিছু ওয়ার্ড ইউজ করবে, যে ওয়ার্ডগুলো সচরাচর ইংরেজিতে ব্যবহার হয় না, আর আপনাদের লেভেলেও জানার কথা না। তো সেই ক্ষেত্রে আমি দেখে ফেললে বুঝতে পারবো। তবে এত টেনশনের কিছু নাই আপনার। আমি কথাটা হচ্ছে আসলে অ্যাসাইনমেন্টটুকু তার হচ্ছে মানে আমি, স্যার, সরি স্যার, আপনি বলেন স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটুকু মেইনলি আমি ট্রাই করি, কারো যদি গ্রেডে কোনো সমস্যা হয়, হ্যাঁ, ধরেন একটা গ্রেড বাড়ানোতে বা ফেল চলে আসতেছে, এটাকে একটু নাম্বার বাড়াইতে হবে, তখন আমি এই জিনিসটা ইউজ করি। বাট আমার মেইন মোটিভ হচ্ছে স্যার আপনারা শিখেন। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বল। স্যার এই আমি তো অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলছি, তো আমি রেফারেন্স দেই নাই আর কি। আমি মানে আবার বিভিন্ন সোর্স থেকে আনসাবমিট মানে করে লিখছি আর কি। রিসাবমিট করেন। আনসাবমিট করেন, স্যার আনসাবমিট নামে আমি একটা বাটন আমি থাকবে। যেগুলো লিখছি স্যার নিজের থেকে লিখছি, অথবা অনেক ধরেন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে। তো মানে সবগুলো তো আর রেফারেন্স দেওয়া যায় না, দেখা যায় যে অনেক সোর্সের রেফারেন্স থাকে না। সেক্ষেত্রে কি সোশ্যাল করব? মিডিয়াও কিন্তু রেফারেন্স করা যায়। সোশ্যাল মিডিয়া ধরেন কোথাও একটা ফেসবুক পেজ বা টুইটার কোনো পোস্ট, সেখান থেকেও কিন্তু রেফারেন্স করা যায়। এই যে আপনাদের আমি মনে হয় একটা লিংক দিছিলাম, এপিএস সাইটেশন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াও কিন্তু রেফারেন্স করা যায়, হ্যাঁ। জি যেমন স্যার। কথার কথা, এই যে ফেসবুকের পোস্ট কিভাবে রেফারেন্স করতে হয়, টুইটার কিভাবে রেফারেন্স করতে হয়, আপনি এভাবেও লিখতে পারেন। তো
তবে ফেসবুক টুইটার গুলা আসলে খুব একটা বিশ্বস্ত রেফারেন্স না, আপনার ক্রেডেনশিয়াল কমে যাবে। বুঝতে পারছেন না? কারণ ফেসবুকে জি তো স্যার। যে কেউ যে কোনো কিছু লিখে দিতে পারে। হ্যাঁ, সেটার ফ্যাক্ট চেকিং বা সেটার ক্রেডিবিলিটি এটা অনেক কম। বাট সোশ্যাল মিডিয়া থেকেও লেখা যায়। হ্যাঁ, ধরেন কোনো একজন বিখ্যাত সায়েন্টিস্ট তার একটা টুইটার পোস্ট আপনি চাইলে সাইটেশন হিসেবে ইউজ করতে পারেন। ওটারও একটা ফরম্যাট আছে, একটু সার্চ দিলেই চলে আসবে। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে বেসিক্যালি অ্যাসাইনমেন্টের মধ্যে আমি যে রেফারেন্স গুলো নিব ওই ব্যক্তিদের অ্যাকচুয়াল ওয়ার্ড গুলা ইউজ না করলেও চলবে আর কি, তাদের রিসার্চটা থেকে আমি যা জানছি হ্যাঁ, বা আপনি তো বুঝছি পুরাটা সেটা নিচ্ছেন আমি না, ওটা অল্প লিখে একটু দিব। শিখতেছেন। হ্যাঁ, হ্যাঁ, যাই ওই 2 শিখতেছেন, লাইন বা 3 লাইন আমার হ্যাঁ মতন করে লিখে লিখলেন দিয়ে এরকম। রেফারেন্স করে দেব যে যেমন আমি কোথাও এরকম একটা জিনিস দেখলেন শিখছি। এরকম একটা তথ্য যে 2030 সালের ভিতরে আমাদের টোটাল ওয়ার্কফোর্সের 30% চাকরি হারাই ফেলবে এজিআই ডেভেলপমেন্টের কারণে। এটা দেখলেন এবং দেখার পরে মনে হইলো এই কথাটা যদি আমি অ্যাসাইনমেন্টে লিখি মনে হয় ভালো নাম্বার পাবো। কথাটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তখন এই যে আমি ইউজ করলাম না ওয়ার্ডটা যে 30% লোক হারাই ফেলবে বা 2030-এর মধ্যে আমরা বললাম 30% না বলে এইভাবে বললাম যে মোর দেন 4 ভাগের 1 ভাগ লোক। ঠিক আছে? মোর দেন 4 ভাগের 1 ভাগ লোক বা 1/4 মোর দেন 1/4 পিপল উইল লুজ দেয়ার জবস বাই 2030। হ্যাঁ? ফর দ্য ডেভেলপমেন্ট অফ এআই এন্ড এজিআই। সো হোয়াটএভার এরকম যে আমি লিখলাম, এরপরে আমি করব কি অরিজিনাল হয়তো এটা কোনো নিউজে পাইছেন, হয়তো এটা কোনো ভ্লগে দেখছেন অথবা কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখছেন। সেটাকে আপনি কি করবেন? প্রপার প্রপার যেই সিস্টেম আছে, ফরম্যাট আছে, এভাবে সাইটেশন করে দিবেন। এইভাবে আমরা আস্তে আস্তে যেমন দেখেন না একটা পেপারে ওরা যখন পেপার লেখে আপনাদেরকে তো আমি দেখাইছিলামও এক্সাম্পল পেপার কি পরিমাণ সাইটেশন থাকে, লেখার চেয়ে সাইটেশন বেশি থাকে। একটা এক্সাম্পল পেপার রাখছিলাম, ধরেন এই পেপারটাই, এটাও কিন্তু এই কি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের উপরে কি কি রিস্ক আছে না আছে। এটার মধ্যে দেখেন 2 লাইন লিখতে লিখতে একটা করে সাইটেশন, 2 লাইন লেখে একটা করে সাইটেশন, 2 লাইন লেখে একটা করে সাইটেশন। তার মানে কি এই কথাটুকু আসলে তার নিজের না, এই ভদ্রলোকের লেখা। এই কথাটুকু তার নিজের না, এই ভদ্রলোকের লেখা। ঠিক আছে? যেমন এখানে যে বললো যে 45টা এজিআই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট রানিং চলতেছে, এটা কিন্তু তার নিজের লেখা না। এই 45 কথাটা কে ইউজ করছে? বাউম তার পেপার ইউজ করছে, উনিও জিনিসটাকে নিয়ে আসছে। এই যে যেমন ডিপ মাইন্ড, গুগলের ডিপ মাইন্ড কিংবা ওপেন এআই তোমরা সবাই চিনি, আরো বেশ কতগুলা কোম্পানি আছে যারা মানে 45টার উপরে কোম্পানি আছে যারা এজিআই এর রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করতেছে। তো এদের মধ্যে যে কেউ একজন ডেভেলপ করলেই মনে করেন যে এজিআই ডেভেলপমেন্ট হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম বলেন। স্যার অনেকে হচ্ছে যে মানে আমাদের ক্লাসেরই 1-2 জন মানে একদম সম্পূর্ণ নিচ থেকে লিখছে, কোনো রেফারেন্স বা কোনো কিছুই না। সেক্ষেত্রে স্যার হচ্ছে ওরা এটা রেফারেন্স। হওয়ার কথা না ম্যাডাম, কারণ আমি যে টপিকটা দিছি এখানে আপনার কিছু না কিছু ইনফরমেশন আপনার বাইরে থেকে নিতে হবেই। নিজ থেকে লেখার মতো টপিক আমি দেইনি। কথা বুঝতে পারছেন? আপনাকে তো জানতে হবে যে এজিআই আসলে কি আর এটা ডেভেলপমেন্টে ইথিক্যাল ইস্যুগুলা কি কি। হ্যাঁ স্যার বলেন। স্যার মাত্র যে কথাটা বললেন স্যার, যেমন কি এই যে টপিকটা এজিআই এটার উপরে আমি যদি নিজের মতন করে লিখতে চাই কমসে কম 2 থেকে 250 ওয়ার্ডের তো ব্যাখ্যা বলতেই পারবো মানে রানিং। যে হ্যাঁ যেমন কি হ্যাঁ এটা বলেন, কিন্তু একবারে সমস্যা নেই। শর্টে যদি বলি যে এজিআই হচ্ছে গিয়ে এআই এরও অ্যাডভান্স ভার্সন, এটা হচ্ছে গিয়ে এটার ইনপুট প্রসেসিং এবং আউটপুট গিভিং প্রসেসিং নরমাল এআই এর চাইতে শতগুণে ভালো, এবং এটা যদি একবার ডেভেলপ আচ্ছা এখন কমপ্লিট হয়ে এই যে যায়। কথাগুলো বলতেছেন না স্যার, হ্যাঁ, এই যে এই এইটাই। কথাগুলো কি জেনারেল ভাষায় কথা বলা, কোনো হ্যাঁ। ক্রেডিবিলিটি নাই। আপনি যেভাবে বলতেছেন এটা আমি শুনলাম কিন্তু বিশ্বাস করার মতো না। এটা কিভাবে বিশ্বাস করার মতো হবে যখন আপনি এই যে বললেন শতগুণ, আপনি কোথায় লেখা পাইছেন যে 100 গুণ এটা ভালো? এই কোয়ান্টিফিকেশনটা আপনি কোত্থেকে পাইলেন? যখন আপনি রেফারেন্স দিবেন যে না এরকম একটা রিসার্চে আসছে যে এআই এর তুলনায় 100 টাইমস বেটার হবে, তখন আমি এই কথাটাকে বিশ্বাস করব। বুঝতে পারছেন বিষয়টা? ওরে দুঃখ গো! ঠিক না? আমি আমি আমরা অনেক সময় মুখে মুখে এই কথাটা বলি যে এটা এর চাইতে 1000 গুণ ভালো, কিন্তু এইভাবে যে আপনি বললাম এটা কোনো কোয়ান্টিফিকেশন ইনফরমেশন আছে?
এটা ক্রেডিবিলিটি কি? আপনি আপনি কেনই বা আমি আপনার কথা নিব? আগে কোনো বেস হলো না এই কথাটার। হ্যাঁ, এটা কোনো বেসলেস একটা কথা। কিন্তু এই যে দেখেন ও যে বলল যে ৪৫ টা রিসার্চ অ্যাক্টিভ আছে। ও কোত্থেকে জানছে ৪৫ টা আছে? ডেফিনিটলি ওই কোনো যে না কোনো জায়গা থেকে পাইছে। লেখা রয়েছে। এই। সো এটা আসলে মূলত আ আপনাদের মধ্যে আসলে সবাই যে রিসার্চ করবে তা না। হ্যাঁ? আমাদের তো যে অবস্থা অধিকাংশ স্টুডেন্টই একটু লো ক্যাটেগরির। কিন্তু আপনাদের মধ্যেও কিন্তু অনেকের থিসিস বা রিসার্চে ভালো পরিমাণ কাজ থাকতে পারে। এবং এই কাজগুলা যাতে পেপারে পাবলিশ হয় এবং এই কাজগুলা দেখায় যাতে আপনি বিদেশে স্কলারশিপ পান, বাইরের দেশে চলে যেতে পারেন। এইজন্যই তো আমরা এই কাজগুলা করি, তাই না? রিসার্চ মানুষ কি জন্য করে? বিদেশ যাওয়ার জন্য করে। ভালো, ভালো ইনস্টিটিউশনে স্কলারশিপ পাওয়ার জন্য করে। সো তাদের জন্য কিন্তু আবার এটা খুব মাস্ট। এই প্লেজারিজম এর আইডিয়াটা তাদের জন্য অবশ্যই জানতে হবে। আর ওভারঅল আমরা জেনারেল পাবলিক যারা আছি, তাদের মধ্যে যে জিনিসটা যে আমরা যখন একটা কথা বলবো, আমরা যখন একটা লেখা পাবলিশ করব, আমার লেখার কোনো একটা ইনফরমেশন যাতে ক্রেডিবিলিটি থাকে। আমি একটা কথা বললে সেটার যাতে একটা বিশ্বস্ততা থাকে, একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকে। এইজন্য আমাদেরকে প্লেজারিজম বা এই সাইটেশন গুলো মেইনটেইন করতে হয়। হ্যাঁ, তাসনিম ম্যাডাম বলেন। স্যার, আপনি জি স্যার। বলছিলেন তখন যে প্লেগারিজম সম্পর্কে আরেকটু মানে কোশ্চেন করবেন। শুনি নাই ম্যাডাম। আরেকবার বলেন তো। স্যার, আমি আপনি বলছিলেন তখন আর কি যে ওই প্লেগারিজম সম্পর্কে আরেকটু বলবেন ডিটেলস, আর হচ্ছে যে মানে কোশ্চেন সম্পর্কে মানে ওই আজানের ব্রেকের আগে এটা বলছিলেন। হ্যাঁ, আমি তো কোশ্চেন আলোচনা করেই ফেলছি। আজানের আগেই করে ফেলছি। আর প্লেজারিজম নিয়ে এই যে কথা বললাম। তো আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই দিয়ে দেন। বেশি দেরি করেন না কারণ স্যার একটা রিকোয়েস্ট রাখতে চাইবো আমি আপনার কাছে হ্যাঁ, স্যার। হ্যাঁ বলেন, বলেন। দয়া করে মায়া করে স্যার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেটটা কি স্যার তাহলে 2টা দিন বাড়ায় দেওয়া যায় স্যার? সমস্যা নাই। আপনি জমা দেন। দয়া মায়া করারও দরকার নাই। আমি অ্যাসাইনমেন্ট এটা যে সাবমিশন এটা ক্লোজ করব না। এটা ক্লোজ করব যখন আমি দেখা শুরু করব তখন। আপনারা জমা দিতে থাকেন। কথা ওকে স্যার বুঝছি? স্যার তাহলে আর কি স্যার স্যার অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে আমরা জিনিসটা খুবই একদম প্রপারলি করতে, ঠিক আছে? কারণ যতটুকু দেখা গেলো সম্ভব অনেক করেন। সময় বাট আমারও তো খাতাটা দেখে আপনাদেরকে ইয়ে তো দিতে হবে। একটা আউটপুট দিতে হবে না? স্কোর দিতে হবে। জি 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 অবশ্যই স্যার। স্যার। সেটার জন্য আমাকেও তো একটু সময় দিতে হবে। কারণ আমি তো আর একটা সেকশন নিচ্ছি না। প্রায় ২০০ র কাছে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দিবে। সেগুলাতে একটা, একটা করে পড়া, দেখা, প্লেজারিজম চেক করে একটু টাইম তো লাগে। ওকে স্যার, আর কি আমরা জি একটু স্যার। প্রপারলি করতে চাওয়ার জন্যই এই টাইমটা চাওয়া। আপনাদের যতটুকু মাথায় কুলায় করেন। আর স্যার দেখা গেল যে একটা এইটা লাইন দিয়ে আমি আমি লিখছি। মূলত হচ্ছে যেসব স্টুডেন্টদের ধরেন একটা গ্রেড আটকায় গেল, হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে বি প্লাস পাইছে, এ মাইনাস করে দিতে হইলে তাকে কিছু স্কোর দিতে হবে। তখন আমি এটা ইউজ করি। এটা ইউজ করি, কুইজ ইউজ করি। এগুলা মানে আপনাদের একটা স্কোর আমি দিব, বাট এটাই থাকবে না। এটার থেকে একটু, একটু করে সবারই আমি একটু বাড়াই দিই। অসংখ্য অসংখ্য হইতে পারে ধন্যবাদ। আপনাকে আমি ৬ দিছি। কিন্তু এই ৬ মানে যে ৬ তা না। ঠিক আছে? এটাকে যদি কখনো আমার ৭, ৮ বানানো লাগে আমি করি। কারণ ১, ২ মার্কের জন্য একটা স্টুডেন্টের গ্রেড আটকায় রাখার তো আমার দরকার নাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের কথা চিন্তা করার জন্য। ইটস স্যার ওকে, শুনছেন? ন্যাচারালি। হ্যাঁ, নাজিল আহমেদ স্যার বলেন। স্যার সাজেশন গুলা যেটা দিছেন ওটা একটা শর্ট সামারি দিবেন? আপনি একটু রেকর্ডিংটা কষ্ট করে দেখে নিয়েন। আমি পেজ নাম্বার সহ কি, কি আসতে পারে সব বলে নিছি। রেকর্ডিংটা একটু কষ্ট করে দেখে নিন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে? তাহলে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা অফ করে দেই।